গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকালে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। দেখো কি সুন্দর একটা দিন, আজকে দিনটা খুব সানি, সূর্য উঠে গেছে, আকাশ পরিষ্কার, হালকা হালকা বৃষ্টি হয়েছে, তাই গাছগুলো সব সবুজ হয়ে আছে। দূরে অটল সেতুটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এইরকম দিনগুলো খুবই ভাল লাগে, মাঠগুলো ভিজে আছে, গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে, পাখিদের কিচিরমিচির আওয়াজ। আর সকালবেলা উঠে তোমরা তো জানোই আমার এই বাগানটায় দাঁড়াতে খুব ভাল লাগে, তাই আমি চলে আসি ব্রাশ করতে করতে আমার এই বাগানটায়, ছোট্ট বাগানটায়, যেটাকে আমি বেশি যত্ন করতে পারি না, কিন্তু এটাও একটা চোখের শান্তি এনে দেয়, একটা সবুজের শান্তি যেটাকে বলে চোখের আরাম। সেই জন্য এই বারান্দাটাও আমার খুব প্রিয়। আমার অনেক ব্লগেই তোমরা আমার এই বারান্দাটা দেখে থাকো, আমি বারবার এটা দেখাতে থাকি। আমার ভালো লাগে, নিজের দেখতেও ভালো লাগে, তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। যদিও আমি ফুল গাছ তো বাগানে বেশি রাখি না, কারণ ফুল গাছ মেনটেন করা খুব ডিফিকাল্ট, তাই আমার কিছু কিছু পাতাবাহারের গাছই থাকে, মানি প্ল্যান্ট গাছ, এইসব গাছই বেশি আছে। রু গোছানো হয়ে গেছে? তোমার হয়ে গেছে? রেডি? আর ইউ রেডি? জানি না এইটা তোমার কি নিয়েছো এগুলো এত? কিছু না আমার। রু চলো রেডি, আমারই ব্যাস একটা ছোট ব্যাগ। হ্যালো, এই যে আমি রেডি। আজকে একটা মজার জিনিস হবে, কি সেটা আমি বলি। আমরা জাস্ট আজকে বেড়াতে যাচ্ছি, কেন কি আমরা দেবরাজের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। But for the first time in our life, we have not booked any hotel or resort. কেন কি কাল রাত অবধি আমরা জানতাম না যে আমরা যাবো কি যাবো না, তো সেই জন্য আজকে আমরা বেরোচ্ছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, কিছু একটা পেয়ে যাই যেখানে আমরা থাকবো। চলো বাই, কাম উইথ মি। নিচে নামতে নামতে ঠিক হলো যে আলিবাগের দিকে যাওয়া যাক, কারণ আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কোনো এবার একটা বিচেই যাব। তো আলিবাগটা কাছে যেহেতু, আমরা ডিসাইড করলাম যে আমরা আলিবাগেই দেখা যাক, আলিবাগে কোথায় কোনো রিসর্ট পাই কি না। উই হ্যাভ স্টার্টেড টুয়ার্ডস আলিবাগ বিচ। সুন্দর সানি সকাল, মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে, ডাকছে আয় কাছে আয়। সুন্দর লাগছে সানি, কিন্তু গাড়িতে এসির মধ্যে সুন্দর লাগছে, জানি না বেরোলে কতটা সুন্দর লাগবে, তবে আকাশটা সত্যি সুন্দর। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই গানটাই গাইতে ইচ্ছে করলো। দেখো এত সুন্দর রাস্তাঘাট, ওয়েল ডেভেলপড, সব চারপাশে প্রজেক্ট হচ্ছে, দেখে মনেই হয় না এক এক সময় ইন্ডিয়ার এক একটা জায়গা যে ইন্ডিয়া যে একটা পোর কান্ট্রি, এটা মনেই হয় না। অবশ্য ইন্ডিয়া অবভিয়াসলি পোর নয়, তবে মহারাষ্ট্র অনেক ডেভেলপড স্টেট। আমরা যখনই কোনো জায়গায় যাই আমি দেখেছি রাস্তাঘাট, অ্যাটলিস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অন্যান্য স্টেটের থেকে অনেক বেটার। এই যে পুরো রাস্তাটা আমরা যাচ্ছি, এই পুরো রাস্তাটা ভীষণ স্মুথ। মাঝখানে একটু কাজ হয়েছিল, সেই জন্য কিছুটা জায়গা একটু মানে ট্রাফিক ডাইভারশন করে দেওয়ার জন্য একটু সময় লাগছিলো, আর
এবড়ো খেবড়ো ছিল। বাকি বাকি সমস্ত রাস্তা, ইভেন যখন আমরা ইয়েতেও চলে গেছি, মানে গ্রামের মধ্যেও ঢুকে গেছি অলমোস্ট টুয়ার্ডস আলিবাগের দিকে, সেখানেও রাস্তা একেবারে স্মুথ, চারপাশে ক্ষেত, কিন্তু রাস্তা একদম স্মুথ। তো এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, যেহেতু আলিবাগটা একদম আমাদের বাড়ির থেকে খুবই কাছে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, সেই জন্য এটাই আমরা চুজ করলাম। এখন আমরা ক্রস করছি কার্নালা বার্ড স্যাংচুয়ারি। এই বিশাল জায়গা জুড়ে একটা বার্ড স্যাংচুয়ারি আছে। একবার এসেছিলাম আমরা, এখান থেকে অনেকে ট্রেকিং করে ওপরে পাহাড়ে ওঠে। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছিল একটু আগে, সেই পাহাড়টা, এই যে এইটা দেখা যাচ্ছে চূড়াটা, এখানে অনেকেই ট্রেক করে আসে। তো আমরা নর্মালি বার্ড স্যাংচুয়ারিটাই দেখতে এসেছিলাম। কি ময়ূর আছে, কি কি ছিল জানো বাবা, কিছু রকমের পাখি আছে, 2টো ময়ূর আছে। এটা JSW স্টিল প্ল্যান্ট। এটা মহারাষ্ট্রে খুব ফেমাস একটা স্টিল প্ল্যান্ট এবং বড়। প্রত্যেকবারই যখন আমরা যাই, বেশ রাস্তা জুড়ে এই প্ল্যান্টটা দাঁড়িয়ে থাকে। এই জায়গাটা কখনো কখনো একটু ট্রাফিক হয়, আদারওয়াইজ ভেরি স্মুথ রোড। নদীর পাশে JSW স্টিল প্ল্যান্টটা পুরো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে দেখতে। এই নদীটা যখনই আমরা আলিবাগ যাই, এই নদীটাই পড়ে। এই নদীটা হচ্ছে আম্বা রিভার। তো এই নদীটাকে ক্রস করে তারপরে আমরা আলিবাগ ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। ব্যাস, কি সুন্দর গ্রিনারি এবার চারপাশে। দেখো চারপাশে ক্ষেত, গ্রামের রাস্তা, কিন্তু রাস্তা খুবই সুন্দর। আকাশ, রাস্তা, সবুজ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। জানো তো, রু আমাকে সবসময় বলে, মাম্মা তোমার ব্লগে না লোকে রাস্তা দেখতে একদম পছন্দ করে না, তুমি এত রাস্তা দেখাও। আমি ভাবি যে মানে এই সুন্দর সিনারিটা, এই যে কখনো কখনো এই যে দেখো গাছগুলো রয়েছে, অ্যাভিনিউ পুরো একটা ক্রিয়েট হয়েছে, আমার যখন এটা চোখে ভাল লাগে, আমি তখন ভাবি যে আমি আমার বন্ধুদের দেখালে ওদেরও এটা দেখতে ভাল লাগে। সেই কারণেই আমি সুন্দর রাস্তা দেখলে আমি না তুলে পারি না। হয়তো তোমাদের কারো কাছে এটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ ভাল লাগে এই রাস্তা দেখাতে দেখাতে তোমাদের সাথে সাথে গল্প করতে করতে যেতে। তো একটু যদি বোর হয়ে যাও তোমরা, তাহলে একটুখানি ফাস্ট করে নিও ভিডিওটা। কিন্তু আমি এই অ্যাভিনিউটা না দেখিয়ে পারলাম না, এত সুন্দর গ্রিন চারপাশে। আমরা ধীরে ধীরে এবারে ঢুকে যাচ্ছি, মানে রাস্তা সরু হচ্ছে, কিন্তু চারপাশে এত সবুজ, মন একেবারে ভালো হয়ে যাচ্ছে। যতই আমরা গ্রামের দিকে ঢুকছি, চারপাশে বেশ কাঁঠাল ফাটাল প্রচুর বিক্রি হচ্ছিলো। এই যে আমরা একটা রিসর্টে এসে পৌঁছালাম। এই রিসর্টটা ঠিক আলিবাগে নয়, আমরা আলিবাগ গিয়েছিলাম, কিন্তু আলিবাগে ঠিক ভালো পরিবেশে অতটা খুব একটা আমরা রিসর্ট পাইনি, তাই আমরা চলে এসেছি কিহিমে। তো কিহিমে এই সাই ইন রিসর্টটা আমরা এসে পৌঁছালাম। তো এখানে আমরা দেখা যাক এখানে আমরা কোনো রুম পাই কি না। আসলে যেহেতু রু আমাদের সাথে আছে, তো 2টো বেড আমাদের লাগবে, সেই হিসেবে আমরা দেখছিলাম ঘুরে ঘুরে বিভিন্ন রকম, এটা বিভিন্ন রকমের রুম এখানে আছে, কটেজ আছে, প্লাস আরও বিভিন্ন রকম স্যুট আছে। তো সেগুলোই একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো চারপাশে কি সুন্দর বাগান, প্রচুর গ্রিনারি। এই জায়গাটা দেখে আমার অনেকটা গো গ্রিনের কথা মনে পড়ে যাচ্ছিলো। তো আমরা এখন মেনলি একটা কটেজ দেখতে যাচ্ছি।
তো কটেজগুলো সুন্দর, এখানে দেখেছি বেশ লাইন দিয়ে সুন্দর করে কটেজ আছে। এই যে এগুলো দেবরাজ আমাদের বলল যে দেখে নাও ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কি না, তো সেইগুলোই এখন তহকিকাত করছি। অ্যাকচুয়ালি কী হয়, বুক করে থাকলে অতটা প্রবলেম হয় না, কিন্তু যখন যেহেতু আমরা বুক করিনি সেই জন্য আমরা একটুখানি দেখে শুনে নিচ্ছি। এখানে একটা মজার ব্যাপার হলো জানো, আমি কটেজে ঢোকার সময় একটা ইঁদুর দেখতে পেয়েছে আর একটা সাপ দেখতে পেয়েছে, ব্যাস ও তো আর কিছুতেই বলে আমি এই হোটেলেই থাকবো না। তো এখানে তখন আমরা কটেজ ছেড়ে দিয়ে মেন বিল্ডিংয়ের ওপরে একেবারে 3 তলার ওপরে একটা রুম, মানে কিছুতেই ওই নিচে থাকবে না, ওরা ওই বলছে আমি সারাদিন আমি ওই সাপটাকে আর আমি ওই চুহাটাকেই দেখতে থাকবো। তো সেই জন্য আমরা ওপর দিকে একটা নিলাম। এখন আমরা খেতে এসেছি ডাইনিং হলে। এমনি ওটা হোটেলটা খুব সুন্দর। কি দেখেছিস বল, কি দেখেছিস বল? নেক্সট ডেমো গার্ডেন 300 কত টাকা সেটা ফেরত এসেছিল? না সেটা তো নগাঁওতে, সেটা তো একটা কোনো ডিসেম্বরে। আমরা সিম্পল খাবার, ভাত, চিকেনের ঝোল এগুলোই নিয়েছিলাম, কারণ কারোরই খুব একটা রিচ খাওয়ার এখন ইচ্ছা নাই। আজকে ফাদার্স ডে, কালকে দেবরাজের জন্মদিন। তো ওরও ভেবেছিল দেবরাজের জন্মদিনে ওকে একটা গিফট দেবে, কিন্তু যেহেতু আমরা বিচে এসেছি তাই ও আজকে ফাদার্স ডে হিসেবে ও দেবরাজকে গিফট দিল সানস্ক্রিন। আমরা দুপুরবেলা খেয়ে একটু শুয়ে নিলাম, শুয়ে নিয়ে তারপরে একটু রোদটা পড়ে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা এবার একটু বিচে যাব। যেহেতু একদিনেরই ট্যুর, কালকেই আমরা চলে যাব, সেই জন্য মানে একটা দিনই আমরা পাচ্ছি। তো এবারে আমরা বিচে যাব সন্ধ্যেবেলা, মানে বিকেলবেলা আর কি বিচে যাব, এটাই ঠিক করলাম। তো এখন বাজে প্রায় 6টা। দেখো কি সুন্দর বোগেনভেলিয়াগুলো ফুটে আছে। রিসর্টটা খুবই সুন্দর, এত গ্রিনারি রিসর্টটাতে, আর এত গ্রিনে একটুখানি সাপ ব্যাং থাকবে না বলো, সেটা তো ন্যাচারাল। ব্যাস রুয়ের তো এটা একটা সাপ আর একটা চুহা দেখেই তো ওর হয়ে গেছে। এই যে আমরা একদম টপ ফ্লোরের রুমটা নিলাম, রুয়ের ধারণা ওইখানে সাপও যাবে না চুহাও যাবে না। এনিওয়ে ঠিক আছে, ওর কথা মতো নেওয়া হলো, কারণ একটা কটেজে নিয়ে তারপর সারাক্ষণ ভয় বেরোবে না, তার থেকে ভালো হলো। টার্টেলের কত বড় ডিম দেয়।
Palms Beach. Take the next left onto Bazarpeth Road. জল দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি কিহিম বিচ। এইখানে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়াতে পরপর অনেকগুলো বিচ আছে, আলিবাগ, ভারসোলি, কিহিম, খাসিদ। তো আমরা এসেছি কিহিম বিচে। এখানে পার্কিংও আছে, খুব ভালো ব্যবস্থা পার্কিংয়ের। এখানে পার্কিং লট, আর এখানে স্নান করে জামা কাপড় ছাড়ার জন্য। না, আমি ভাবলাম এখন পড়ন্ত সূর্য। শিবাজি মহারাজ পথ করে উঠছেন পড়ন্ত সূর্যের আলোয়। বিচের শোভা অপরূপ। একবার সমুদ্রে নেমে দেখলাম যে খুব ঢেউ, সেই জন্য আবার আমরা গাড়িতে গিয়ে সব জুতো টুতোগুলো খুলে রেখে বিচে এলাম। বেশ ভালোই সমুদ্রের গর্জন আছে, আর এখন মনে হচ্ছে যে জোয়ারের সময়ের জন্য জল খুব বেশি। আর নামবো না করেও দেখো জলের মধ্যে নেমে পড়লাম। আসলে সমুদ্রটা ভীষণ টানে। কোথাও যেন পড়েছিলাম যে সমুদ্র এত উত্তাল, তো সমুদ্রের কাছে গিয়ে বসে থাকতে হয়, সেটাকে উপভোগ করতে হয়। আর পাহাড় তো ধীর স্থির, তাই পাহাড়ে আমাদেরকে নিজে নিজে ঘুরে ঘুরে পাহাড়ের রূপ দেখতে হয়। তো এই কথাটা আমার মাথায় খুব ভালোভাবে ঢুকে গেছিলো কেন। তো একবার সমুদ্র নেমে গেলে না, জলটা ভীষণ আকর্ষণ করে। ব্যাস আমি নেমে গেলাম। এবার বিকেলবেলা, সন্ধেবেলা আর ভাবলাম না কি হবে, জামা কাপড় ভিজে একেবারে সমুদ্রে স্নান হয়ে গেল। কি এনজয় না করা যায় সমুদ্রের মধ্যে। আর সব থেকে বড় কথা, অনেক বন্ধু বান্ধব নিয়ে যদি আসা যায়, তাহলে সমুদ্র ভীষণ একটা এনজয়েবল প্লেস। অসম্ভব সুন্দর লাগছে আকাশটা, পড়ন্ত সূর্যের আলো আর বিচ, কিছু মানুষজন, সূর্যের আলোর প্রতিফলন জলে পড়েছে। খুব সুন্দর একটা কি বলবো,
বলবো, খুব সুন্দর একটা ছবি মনের মধ্যে আসছে। আর সেই সঙ্গে আমি দেখো কিরম বাচ্চা হয়ে গেছি, রু আমাকে দেখে হাসছে, ভাবছে কী করছে মাম্মা। আসলে এইগুলোই তো মানে মনে থাকার মতো জিনিস না, যখন মানুষ এনজয় করতে থাকে তখন মানুষ সব ভুলে যায়। আর রুও এখানে একটু স্টাইল মারছে ক্যামেরা নিয়ে, দেখাচ্ছে যে আমার পেছনে আমার ফটো তুলছে, কিন্তু নিজে দেখো সমুদ্রে স্নান টান করে এবার আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি। ঘোড়ার গাড়িতে ওঠার পরে আমি দেবরাজকে বললাম যে আরেকটা ঘোড়ার গাড়ি ছিল যেটা একটা বাচ্চা মেয়ে চালাচ্ছিল, তা আমার খুব ইচ্ছে ছিল ওর গাড়িতে ওঠার। তো দেবরাজ এটাতে আগে উঠে যাওয়াতে ওর গাড়িটাতে আর ওঠা হলো না। এনিওয়ে একই ব্যাপার, যখনই আমরা এখানে আসি এইটা চড়তে খুব ভালো লাগে। আর খুব রিজনেবলও, 50 টাকা করে নেয় এক একজনের। এই যে দেখো এই যে ঘোড়ার গাড়িটা, এটা একটা মেয়ে চালাচ্ছে, কিন্তু ছোট্ট মেয়ে একটা, খুব ছোট না মানে মোটামুটি। ভালো লাগে না এগুলো দেখলে? আর ঘোড়াগুলো এত সুন্দর ট্রেন, ওরা ঠিক কোন দিকে যেতে হবে, কখন যেতে হবে, কখন থামতে হবে সব জানে। জলের মধ্যে দিয়ে মাঝে মাঝে যাচ্ছে, আবার কখনো কখনো বিচের ওপর উঠে যাচ্ছে। এখানে একটা যেটা আমরা উঠে আছি, আর ওই মেয়েটির ঘোড়ার গাড়িটা দৌড়ে ছুটে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। সুন্দর না লাগছে আকাশটাকে, আকাশ আর সমুদ্র একদম মিশে গেছে। সব সমুদ্রে স্নান করে এত ভিজে গা নিয়ে ঘোড়ার গাড়িতে বসেছি। এই পড়ন্ত বিকেলে সবাই যে যার মতো করে বিচটা উপভোগ করছে। দেখো বিচটা খুব সুন্দর, খুব যে বেশি ভিড় আছে সেরকমও না, আবার একদম নির্জনও নয়, ঠিক যেরকম হওয়া উচিত সেরকমই। ঘোড়ার গাড়ির দাগগুলো বিচে পড়ে যাচ্ছে, আবার জল এসে ওটাকে মুছে দিচ্ছে। প্রকৃতির খেলা কি অদ্ভুত না?
ঘোড়াগুলোর নাম আমি পরে জিজ্ঞেস করলাম এই ভাইয়াকে। তো একজনের নাম হচ্ছে রাজা, আরেকজনের নাম হচ্ছে পিন্টিয়া। আর দূরে ওই যে মুম্বাইয়ের কোস্টাল লাইন, নরিমান পয়েন্ট, ওগুলো সব দেখা যাচ্ছে। সেটাই আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম। আকাশটা দেখ, ক্যামেরায় ঠিক মতো আসছে না, চলে গেল সূর্য। ধন্যবাদ রাজা আর পিন্টিয়াকে, ওরা আমাদেরকে বীজটা ঘুরিয়ে আনলো। চলো गोला जेवणार जायचं आहे. काय गोला जेवणार जायचं आहे. রুয়ের এখন গোলা খেতে শখ হয়েছে। এই গোলাটা বিচে খুব ফেমাস ব্যাপার। বরফের গোলা বানিয়ে তার মধ্যে বিভিন্ন রকম ফ্লেভার আর মশলা দিয়ে এটা বানায়, খেতে খুব টেস্টি হয়। খাওয়ার সময় আর অত কিছু ভাবলে চলবে না যে বরফের জলটা কি দিয়ে হয়েছে, বরফটা কি কোন জল দিয়ে বানিয়েছে আর কি। বাস টেস্টি খাবার, খেয়ে যাও। আর এখানে দোকান যেগুলো লাগিয়েছে, কেউ ডাব বিক্রি করছে, কেউ গোলা বিক্রি করছে, তারা সামনে কতগুলো চেয়ার লাগিয়ে রেখেছে। 10 টাকার চেয়ারও আছে, আবার 20 টাকার চেয়ারও আছে। 1 ঘন্টা বসলে তোমাকে 10 বা 20 টাকা পে করতে হবে। 20 টাকার যে চেয়ারগুলো সেগুলো একটু হেলানো বেশি। এই যে গোলা বানানো চলছে, বরফ কেটে তারপরে তার মুখগুলোকে মশলা দিয়ে বানিয়ে দেওয়া হবে। এখানে একদল গ্রুপ এসেছে যারা রিল বানাচ্ছে এবং তারা সবাই একই রকমের ড্রেস পরেছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। রু গোলা এনজয় করছে, দেবরাজও গোলা এনজয় করছে। আমি তো খেতে পারিনি, মাঝে মাঝে ওদের থেকে একটু নিয়েছিলাম। সমুদ্রের ধারে বসে গোলা, আর এখানে দেখো এরা রিল বানাচ্ছে, কি সুন্দর ফটো তুলছে। সবাই এক কালারের ড্রেস, টপ হোয়াইট আর ব্ল্যাক প্যান্ট, বেশ সুন্দর না? যতই সন্ধ্যা হয়ে আসছে তত আকাশের রংটা যেন আরো সুন্দর হয়ে যাচ্ছে। সমুদ্রের ওপর তার ছায়া পড়ে একটা মায়াবী রূপ দিয়েছে। কত মানুষের জীবন জড়িয়ে থাকে একটা বিচের সাথে। এখানে কত লোক কাজ করছে, দোকান পাট
সকালবেলা বর্ষা নিয়ে বসে নিচে কিছু লোক আসবে তার আশায়। সন্ধেবেলা আবার সব দোকান গুটিয়ে চলে যায়। এইসব ছোটখাটো দোকানগুলোকে কিছু না হলেও আমাদের একটু সাপোর্ট করা উচিত। যে ভালোই বিচে ঘোরা হলো। এবার আমরা ডিনার করতে এসেছি, খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা তাহলে এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।